আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় দত্ত। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মন্তব্য করেছেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা। राज्य विधानसभा राज्य की जनता के कल्याण के लिए नीतियां कानून बनाने के साथ उनके समाधान, उनके बेहतर जीवन के लिए भी काम करती है। इसलिए आप जितनी विधानसभा के अंदर तर्कपूर्ण तरीके से तथ्यों के आधार पर अच्छी चर्चा संवाद करेंगे, उतना ही आप अच्छा नेतृत्व दे पाएंगे। और ये विधानसभा के इस नेतृत्व से ही राज्य का नेतृत्व निकलता है, देश का नेतृत्व निकलता है। এই মঞ্চ থেকে বিধানসভার আধুনিকীকরণের একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকিবহাল করে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। सब एमएलए लोग का इस ओरिएंटेशन कैंप में अच्छा करके सीखना है। ये कोई पहली बार जो चुन के आता है उनको सीखना पड़ता है, इसलिए ये 2 दिन का कैंप में आप सबको सीखना पड़ेगा। অনুষ্ঠানে রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বিকশিত বাংলা গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বন্ধ থাকা প্রকল্প এবার রাজ্যে শুরু হতে চলেছে। আজ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বিকশিত ভারতের লক্ষ্যে শিক্ষা শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আগের সরকার রাজ্যে পিএম শ্রী স্কুল, পিএম উষার মতো প্রকল্প চালু হতে দেয়নি। এবার পড়ুয়ারা সেই সব সুবিধা পাবে। পিএম উষা, যার মধ্য দিয়ে উচ্চশিক্ষায় রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র সরকার ভালো ফান্ড দেয় এবং তাদের ল্যাব, রিসার্চ এসবের যেন উন্নতি হয়। ডবল ইঞ্জিন সরকার সেটা অংশগ্রহণ করছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো এর লাভ পাবে, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনের লাভ পাবে। আগামী দিনে যে সমস্ত কেন্দ্র সরকারের তরফ থেকে, যেমন পিএম পোষণ বন্ধ ছিল, এখানে স্কুলের বাচ্চাদেরকে যে মিড ডে মিলের টাকা সেটা পর্যন্ত বন্ধ ছিল। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, পূর্বতন সরকার শিক্ষার অনুকূল পরিবেশ দিতে ব্যর্থ হয়েছে। নতুন সরকার স্কুল ছুটের সংখ্যা কমাতে শিক্ষা ব্যবস্থাকে পড়ুয়াদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। অনেক জায়গায় সরকারি স্কুল প্রায় উঠেই গেছে। তাছাড়া অনেক জায়গায় ওরা ইচ্ছে করে সরকারি স্কুলকে একদম ডাউনগ্রেড করে দিয়ে ওই স্কুল বিল্ডিংগুলোকে রিয়েল এস্টেট করে প্রমোটারের ব্যাপার আছে। ওই ধরনেরও একটা চক্রান্ত করেছে। অনেক জায়গায় ঠিকমতো শিক্ষক নিয়োগ করা হয়নি, যে শিক্ষক যারা অযোগ্য শিক্ষক তাদের নিয়োগ করা হয়েছে। ওটাকে বদলাতে হবে না, ইউ হ্যাভ টু আপগ্রেড দ্য স্টেট সেক্টর। 2025 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে 21শে জুলাই রাস্তা আটকে ধর্মতলায় তৃণমূলের সভা করায় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ 4 সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাবার নির্দেশ দিয়েছেন। 17ই আগস্ট ফের এই মামলা শুনানি হবে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় দ্রুত শুনানির আর্জি ফের খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদনের বিষয়ে আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন, কিন্তু আদালত জানিয়ে দিয়েছে মঙ্গলবারের আগে কোনো আবেদন শোনা হবে না। অবৈধভাবে প্রবেশ করে দক্ষিণ ভারতে নির্মাণ শ্রমিকের কাজ করে দেশে ফেরার আগেই 9 জন বাংলাদেশি নাগরিককে মুর্শিদাবাদের ভগবানগোলার স্টেশনপাড়া থেকে পুলিশ আটক করেছে। তারা সম্প্রতি দেশে ফেরার জন্য ভগবানগোলায় পৌঁছে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন। তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ এলাকার কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার আশপাশের এলাকাতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন।
বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করে বললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পাকিস্তানে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জনের মৃত্যু, আহত 8। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলায় মানবিক সহায়তার পরিমাণ বাড়িয়েছে ভারত। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2595। ফিফা বিশ্বকাপ ফুটবল রাউন্ড অফ 32 ম্যাচে সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় আজ অস্ট্রেলিয়া মিশরের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এই প্রসঙ্গে তারা 2025-এর 29 জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়া গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনারও নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ-ই মোহাম্মদ, লস্করে তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধ নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালসের এই 5টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ভারত সফর শেষে দেশে ফিরে গেছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। সমাজ মাধ্যমের বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে, যা উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন সফলভাবে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবার পর জাপানের বেশ কয়েকটি সংবাদপত্র ও গণমাধ্যম ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। দি জাপান টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সরবরাহ শৃঙ্খল সমস্যা, জ্বালানি নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারের সঙ্গে সম্পর্কে জোরদার করার পদক্ষেপ নিয়েছে। কিয়োটো নিউজ জানিয়েছে, এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাবের মধ্যে একটি মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ভারত জাপান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনেরও উদ্বোধন করবেন। 480 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করবেন। রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় 1.06 লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এই প্রকল্পের মাধ্যমে তিনি জয়পুর মেট্রো রেলের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে শিলান্যাসও করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব স্থিতিশীল, সক্ষম এবং উদ্ভাবন কেন্দ্রিক উন্নতির লক্ষ্যে পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। প্যারিসে ভারত ফ্রান্স বাণিজ্য রাউন্ড টেবিল বৈঠকে তিনি বলেন, বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তন হচ্ছে, এর কারণ প্রযুক্তিগত উন্নয়ন, সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য, শক্তিক্ষেত্রে রূপান্তর এবং ভূ রাজনৈতিক বিকাশ ইত্যাদি। শ্রীমতী সীতারামন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে ফরাসি ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের ভারতে লগ্নির আবেদন জানান। যুব বিষয়ক দপ্তর আজ নতুন দিল্লিতে মাই ভারত ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কনক্লেভের আয়োজন করেছে। অ্যাসোচেম, ফিকি, সিএআইটি এবং বণিক সংগঠন সিআইআই এই কনক্লেভে যোগ দিয়েছে। শিল্প সংস্থাগুলিকে মাই ভারত ব্যবস্থাপনায় যোগদানের লক্ষ্যেই এই সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যুবকদের উন্নয়নের ওপর। অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা। राज्य विधानसभा राज्य की जनता के कल्याण के लिए नीतियां कानून बनाने के साथ उनके समाधान, उनके बेहतर जीवन के लिए भी काम करती है। इसलिए आप जितनी विधानसभा के अंदर तर्कपूर्ण तरीके से तथ्यों के आधार पर अच्छी चर्चा संवाद करेंगे, उतना ही आप अच्छा नेतृत्व दे पाएंगे। और ये विधानसभा के इस नेतृत्व से ही राज्य का नेतृत्व निकलता है, देश का नेतृत्व निकलता है। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকিবহাল করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত রয়েছেন। পাকিস্তানের শেরানি ঝোপ মহাসড়কে আজ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 8। বালুচিস্তান ও খাইবার পাখতানখোয়া সীমান্তের কাছাকাছি দানাসার এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যে 40 জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঝোপের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরের পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। উপরাষ্ট্রপতি সিবি রাধাকৃষ্ণন জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া সকল পুণ্যার্থী ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এক চিঠিতে বার্ষিক অমরনাথ যাত্রাকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক একতার এক চিরন্তন অধ্যায় হিসেবে বর্ণনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রা হল সনাতন সংস্কৃতির প্রতি অবিচল ভক্তি, ধৈর্য, সংযম এবং অদম্য চেতনার পবিত্র প্রতীক। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। গত 24 জুন পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কারাকাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2595, আহত 12,000-এরও বেশি। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে আজ সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। খবর এখনকার মতন শেষ হলে